লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাসেট কি এবং অ্যাসেটের বিভিন্ন ক্লাসিফিকেশন। অ্যাসেট একটা সম্পদ যেটা আমার পজিশন বা প্রতিষ্ঠানের পজিশনে থাকে। এখানে আমরা সম্পদটাকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট বা ফিক্সড অ্যাসেট মানে হচ্ছে যেগুলোকে আমরা একটু লং টার্ম মানে দীর্ঘ সময়ের জন্য যেগুলোকে আমরা কনসিডার করছি, মানে দীর্ঘ সময় ধরে আমরা যেগুলো ব্যবহার করব, যেমন ল্যান্ড বা বিল্ডিং। এই সম্পদগুলো আমরা একবার কিনলে আমরা অনেক দিন ধরে ব্যবহার করি, এগুলোকে আমরা বলছি আমাদের ফিক্সড অ্যাসেট বা স্থায়ী সম্পদ। অন্যদিকে কারেন্ট অ্যাসেট হচ্ছে যেগুলোকে আমরা একটু স্বল্প মেয়াদে ব্যবহার করি বা এক বছরের মধ্যে যেগুলোকে আমরা চিন্তা করি ক্যাশে কনভার্ট করে ফেলবো। ক্যাশে কনভার্ট করে ফেলা মানে সেই সম্পদগুলোকে বিক্রি করে আমরা এক বছরের মধ্যে তরল সম্পদে পরিণত করে ফেলবো বা ক্যাশ করে ফেলবো। যেমন শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট, স্বল্প মেয়াদের জন্য, এক বছরের জন্য মেয়াদের জন্য যদি কোথাও আমি কোনো বিনিয়োগ করে থাকি, তাহলে সেটা আমি কি করব, এক বছর পরে সেটাকে আমি টাকা হিসেবে পেয়ে যাব, তাহলে সেটা কি হবে, আমার কারেন্ট অ্যাসেট। এছাড়াও আমি বলেছিলাম অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের এক ধরনের স্বল্প মেয়াদি সম্পদ বা কারেন্ট অ্যাসেট। এই দুইটা প্রকারভেদ ছাড়া আমরা আরও একটা অ্যাসেট শিখেছিলাম, সেটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট বা অস্পর্শনীয় সম্পদ, যেটাকে আমরা ফিজিক্যাল কোনো সাবস্টেন্স যার নাই, যেটাকে আমরা ধরতে পারি না বা স্পর্শ করতে পারি না, সেরকম একটা সম্পদ। এ ধরনের সম্পদের উদাহরণ ছিল ব্র্যান্ড বা গুডউইল। যেমন কোনো ব্র্যান্ড ভ্যালু বা সুনাম, গুডউইল মানে হচ্ছে সুনাম, কোনো কিছু সুনাম, কোনো প্রতিষ্ঠানে যদি সুনাম থাকে তাহলে সেটাকে আমরা কি করি, সেই প্রতিষ্ঠানের সুনামটাকে আমরা মনিটারি ভ্যালু দিয়ে, এটা বেশি টাকা দিয়ে আমরা নর্মালি সম্পদটা কিনে থাকি। আচ্ছা, এরপরে আমরা বলেছিলাম আমরা দুইভাবে কেনাবেচা করি, একটা হচ্ছে ধারে কেনাবেচা করি আর একটা হচ্ছে নগদে কেনাবেচা করি। তো নগদ তো গেলই, নগদ টাকা দিয়ে কেনাবেচা করি। ধারে কি করি, ধারে কেনাবেচা করার ফলে আমাদের কিছু দায় অথবা সম্পদ সৃষ্টি হয়। কেমন করে, আগে বলি ধারে বিক্রয়টাকে আমরা কি বলি, ধারে বিক্রয়টাকে আমরা বলছি ক্রেডিট সেল। ক্রেডিট শব্দটার অর্থ ধারে, তো ক্রেডিট সেল মানে হচ্ছে ধারে বিক্রয়। এই ধারে বিক্রয়ের ফলে আমাদের কি হয়, আজকে আমি হয়তো কোথাও কারো কাছে বিক্রি করলাম, কিন্তু বিক্রি করে সে আমাকে কি করলো না, টাকা দিল না, পরবর্তীতে দিবে, কিছুদিন পরে দিবে, তাহলে সে কি তৈরি হলো, আমার একটা অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হলো বা একটা শর্ট টার্ম অ্যাসেট তৈরি হলো, যার কাছ থেকে আমি কিছুদিন পরে টাকাটা পাবো। অন্যদিকে ক্রেডিট পারচেজ মানে হচ্ছে ধারে ক্রয়। এর ফলে কি হয়, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হয়। অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে আমরা যখন ধারে কিনি তখন আমি কি করি, টাকা যেহেতু দেই নাই, কোনো না কোনো দিন আমাকে তাকে টাকা দিতে হবে। এই যে দিতে হবে, পে করতে হবে, এর মানে হচ্ছে আমার একটা দায় সৃষ্টি হয়েছে। এটাকে আমরা বলছি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল বা শর্ট টার্ম লায়াবিলিটিস। এছাড়া আমরা লাস্ট ক্লাসে আরও একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং ভার্সাস অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং মানে হচ্ছে যখন আমরা নগদে কোনো কিছু কেনাবেচা করি তখন শুধুমাত্র এই ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংয়ে রেকর্ড হয়। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং নগদ ছাড়া অন্য কোনো কিছু কনসিডার করে না, শুধুমাত্র নগদ টাকা যদি তুমি পেয়ে থাকো আর নগদ টাকা যদি তুমি পরিশোধ করে থাকো তখন সে কী করবে, রেকর্ড করবে ট্রানজ্যাকশনটাকে। অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং এমন একটা পদ্ধতি বা এমন একটা সিস্টেম যেখানে কি করে, ক্যাশ ট্রানজ্যাকশন হলে তো সে করবেই করবে, প্লাস ধারেও যদি ক্রয় বিক্রয় কেনা বেচা হয় তাহলেও সে কী করবে, সেগুলোকে রেকর্ড করবে। একটু উদাহরণ যদি আমরা দেখি তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। এখানে কিছু এক্সাম্পল দেখিয়েছিলাম ক্লাসে আমরা। প্রথম এক্সাম্পলটাতে বলা ছিল, ধরে নাও তুমি একটা মেশিনারিজ কিনেছো 5,000 টাকা দিয়ে, যেটা তুমি ক্যাশ পে করে কিনেছো অন অক্টোবরের 1 তারিখে। তার মানে হচ্ছে তুমি একটা মেশিনারি কিনেছো অক্টোবরের 1 তারিখে 5,000 টাকা পে করে। এখন ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কি বলবে, সে বলবে হ্যাঁ আমি এটা রেকর্ড করে ফেলবো, রেকর্ডের অন অক্টোবর 1 তারিখ, ঠিক আছে। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কি বলবে, হ্যাঁ সেও এটা রেকর্ড করে ফেলবে, অক্টোবরের 1 তারিখে তারা দুজনেই রেকর্ড করে ফেলেছে। সেকেন্ড ট্রানজ্যাকশনটাতে বলেছে, ধরে নাও তুমি একটা মেশিনারিজ কিনেছো 5,000 টাকা দিয়ে, কিন্তু তুমি যেদিন কিনেছো মানে অক্টোবরের 1 তারিখে তুমি পে করোনি, টাকা দাওনি, ধারে কিনেছো, তাহলে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংকে এটা রেকর্ড করবে না, করবে না, কারণ সে শুধুমাত্র ক্যাশ জিনিসগুলো চিনে। যেহেতু ক্যাশ টাকা পে করা হয়নি তার মানে সে কি করবে না, এটাকে রেকর্ড করবে না। অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং বলবে হ্যাঁ
ক্যাশ না দিয়েছো তো কি হয়েছে, কেনাবেচা তো হয়েছে, ধারে হয়েছে, তাহলে তো সে কী করবে, এটাকে রেকর্ড করবে। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটা কী করবে, এটাকে রেকর্ড করবে। কিন্তু কীভাবে রেকর্ড করবে, কি লিখে রেকর্ড করবে, টাকা তো দেওয়া হয়নি। সে তাহলে কি করবে, একটা দায় সৃষ্টি করবে, যেই দায়টার নাম অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে হচ্ছে ক্যাশ টাকা না চলে গেলেও আমার একটা দায় সৃষ্টি হয়েছে, আমাকে কখনো না কখনো এই টাকাটা দিতে হবে। সেই জন্য অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং একটা নতুন একটা অ্যাকাউন্ট সৃষ্টি করেছে, তার নাম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এবার আমরা 3 নম্বর ট্রানজ্যাকশনটাতে চলে যাই। 3 নম্বর ট্রানজ্যাকশনটাতে বলা আছে, ধরে নাও তুমি একটা মেশিনারিজ যেটা কিনেছিলে 1 তারিখে, সেটার টাকাটা তুমি কি করেছো, অক্টোবরের 3 তারিখে এসে পে করেছো। এখন তাহলে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কী করবে, যেহেতু টাকা চলে গিয়েছে স্বাভাবিকভাবে সে কী করবে, রেকর্ড করে ফেলবে। অন্যদিকে অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং কী করবে, সে তো ওই যে একটা দায় সৃষ্টি করেছিল অ্যাকাউন্টস পেয়েবল নামে, সেই দায়টা তো এখন আর নাই, যেহেতু টাকাটা শোধ করে দিয়েছি আমি, আমার কি এখন আর দায় আছে, সে দায়টাকে মুছে দিবে। এবার যেহেতু টাকাটা পরিশোধ করা হয়ে গেছে, সে এবার কী করবে, রেকর্ড করবে, রেকর্ড করে দায়টাকে মুছে দিবে। এই হচ্ছে ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এবং অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংয়ের পার্থক্য। নর্মালি আমরা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং ফলো করি, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা এখন আর কেউ ফলো করে না, কারণ আমাদের প্রতিষ্ঠানে হর হামেশা মানে সবসময় ধারে কেনাবেচা হতেই থাকে। এই জন্য নর্মালি কেউ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিংটা ফলো করে না, সবাই অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিংটাই ফলো করে। লাস্ট ক্লাসে আমরা আরও বলেছিলাম যে আমরা এই যে ধারে কেনাবেচার ফলে বা ধারে বিক্রির ফলে আমাদের কিছু অ্যাকাউন্টস রিসিভেবল তৈরি হয় বা স্বল্পমেয়াদী সম্পদ তৈরি হয়, এদের মধ্যে আবার কিছু এআর আছে বা অ্যাকাউন্টস রিসিভেবল আছে যারা কি হয়ে যায়, সন্দেহজনক একটা ঋণ হয়ে যায়, মানে তাদের কাছ থেকে কি পাবো কি পাবো না, এটা একটা কনফিউশন তৈরি হয়ে যায়। যেই কনফিউশনটা কনফার্ম হয়ে যায় যে না কখনোই তার কাছ থেকে আমরা পাবো না, তখন তাকে আমরা বলছি ব্যাড ডেপ্ট। তার মানে হচ্ছে ডাউটফুল ডেপ্ট হচ্ছে যেটা একটা সন্দেহজনক ঋণ, আর ব্যাড ডেপ্ট মানে হচ্ছে যখন এটা একটা খারাপ ঋণ বা কুঋণ হয়ে যায়। এই ব্যাড ডেপ্টটা আর কখনোই মানে অ্যাকাউন্টস রিসিভেবল থেকে আর কখনোই পাওয়া যায় না। এই কারণে কি করতে হয়, আমাদের অ্যাকাউন্টস রিসিভেবলটা তখন কমিয়ে দেখাতে হয় বা সম্পদটা তখন কমিয়ে দেখাতে হয়। যেহেতু আমরা উদাহরণ দিয়ে বলেছিলাম, ধরে নাও তোমার 10টা বই আছে, তুমি কাউকে 2টা বই ধার দিয়েছো, ধার দেওয়ার পরে সে 2টা বই আর কখনোই দিচ্ছে না, তাহলে তুমি কি এখনও বলবে যে তোমার 10টা বই আছে তোমার কাছে? তুমি বলবে না, এখন আমার কাছে মাত্র 8টা বই আছে। তার মানে সেই 2টা বইয়ের আশা তুমি একেবারেই ছেড়ে দিয়েছো। তুমি যেমন করে 2টা বই বাদ দিয়ে দেখালে তোমার 10টা বই থেকে, ঠিক তেমনিভাবে আমাদের কি করতে হয়, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে ব্যাড ডেপ্টটাকে বাদ দিয়ে দেখাতে হয়। আজকের ক্লাসে আমরা যেটা শিখেছিলাম একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশন মানে হচ্ছে একটা সূত্র। অ্যাকাউন্টিংয়ের ভাষায় অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি, মানে অ্যাসেট যতটুকু আছে, সম্পদ যতটুকু আছে প্রতিষ্ঠানে, তার একদম বরাবর হবে হচ্ছে লায়াবিলিটি আর ওনার্স ইকুইটি যোগ করলে যা হয় সেটা। এই 1 নম্বর সূত্র থেকে আমরা ক্লাসে আরও 2টা সূত্র বের করেছিলাম। সেই সূত্রগুলো কিছুই না, জাস্ট হচ্ছে একটু এদিক সেদিক করা, মানে এই পাশেটা এই পাশে আনা, এই পাশেটা এই পাশে আনা। তার মানে এখন যদি আমাদের কাছ থেকে কেউ লায়াবিলিটি জানতে চায়, লায়াবিলিটি সমান সমান কি, তাহলে আমরা বলবো অ্যাসেট থেকে ওনার্স ইকুইটি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যা কিছু থাকে সেটাই হচ্ছে আমার কি, লায়াবিলিটি। ঠিক তেমনিভাবে কেউ যদি আমার কাছে জানতে চায় তাহলে ওনার্স ইকুইটিটা কি, ওনার্স ইকুইটিটা হচ্ছে অ্যাসেট থেকে লায়াবিলিটিগুলো বাদ দিয়ে দিলে যা কিছু থাকে সেটাই হচ্ছে আমার ওনার্স ইকুইটি। তার মানে মেইন সূত্রটা হচ্ছে আমাদের A = L + OE। এই থেকে আমরা হাজার হাজার সূত্র বানাতে পারবো, অনেক সূত্র বানাতে পারবো যখন যেটা ইচ্ছে। আচ্ছা, আমরা একটু আগে জানছিলাম যে লায়াবিলিটির কথা বলছিলাম, তা লায়াবিলিটির তো নিশ্চয়ই কিছু ক্লাসিফিকেশন আছে। কি কি ক্লাসিফিকেশন? যেমন আমরা বলছি লায়াবিলিটিটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লং টার্ম লায়াবিলিটি আর একটা হচ্ছে শর্ট টার্ম লায়াবিলিটি। লং টার্ম লায়াবিলিটি মানে হচ্ছে দীর্ঘমেয়াদী, মানে দীর্ঘমেয়াদী একটা দায়। দীর্ঘমেয়াদী দায় কোনগুলো? দীর্ঘমেয়াদী দায় হচ্ছে যেগুলো আমরা অনেক দিন পর পরিশোধ করি, 5 বছর, 10 বছর, আরও বেশি 15 বছর পরে গিয়ে আমরা পরিশোধ করি যে দায়গুলো, সেগুলোকে আমরা বলছি লং টার্ম লায়াবিলিটি। অনেকে জিজ্ঞেস করছিলেন ক্লাসে লায়াবিলিটিটা মানে কি? লায়াবিলিটিটা মানে হচ্ছে কোনো ধরনের লোন হতে পারে,
সোজা বাংলা ভাষায় আমার মাথার উপরে যেই বোঝাটা আছে, যেটা আমাকে পরিশোধ করতে হবে, সেটাই হচ্ছে আমার দায়, সেটাই হচ্ছে আমার লায়াবিলিটি। কারো কাছ থেকে আমরা অনেক সময় ধারে নেই না, ধার করি না, সেটা আমার একটা দায় হয়ে যায় না, যে তাকে দিতে হবে, পরিশোধ করতে হবে। তো এই দায়ের ধরনটা কিভাবে বাছাই করব? তাদের মেয়াদ অনুযায়ী, কতদিন পরে গিয়ে পরিশোধ করলাম। এমন যদি হয় যে আজকে স্যালারিস, আমার প্রতিষ্ঠানে যেই কর্মচারীরা আছে তাদেরকে আমি বেতন দেই, তো বেতনটা বললাম এই মাসে তো পাচ্ছি না, পরের মাসে নিও। এই যে আমি একটা মাস পরে নিতে বললাম তাদেরকে, তো একটা দায় সৃষ্টি হলো আমার, যে পরের মাসে আমাকে এই টাকাটা দিতে হবে। তো এই যে একটা ছোট্ট সময়ের জন্য, মাত্র 1 মাসের জন্য একটা দায় সৃষ্টি হলো, এটাকে আমরা বলছি শর্ট টার্ম লায়াবিলিটি বা স্বল্পমেয়াদী দায়। এরপরে আমরা যেটা শিখেছিলাম ক্লাসে, সেটা হচ্ছে ডেবিট ভার্সেস ক্রেডিট। ডেবিট ভার্সেস ক্রেডিট হচ্ছে একটা কম্পোনেন্ট, বা যে প্রত্যেকটা যে এক একটা বলছি, কিছুক্ষণ বলছি অ্যাসেট, কিছুক্ষণ বলছি লায়াবিলিটিস, এগুলো কি, এগুলোর একটা বৈশিষ্ট্য আছে, এগুলো চেনার একটা ধরন আছে। প্রত্যেকটা এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রত্যেকটা কম্পোনেন্টের একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি? একটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। তাদেরকে কিভাবে চিনব কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? চেনার জন্য একটা সহজ একটা কিউব এখানে দেয়া আছে, যে আমাদের নর্মালি ব্যালেন্স শিটের যে আইটেমগুলো, তার মধ্যে অ্যাসেটটা হচ্ছে ডেবিট আর লায়াবিলিটিসটা হচ্ছে ক্রেডিট। অন্যদিকে আমরা আরও একটা রিপোর্ট তৈরি করি, সেই রিপোর্টটার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, যেটা আমরা মাসে মাসে তৈরি করি, প্রতি মাসে। সেই প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টটার আইটেমের মধ্যে এক্সপেন্সটা হচ্ছে ডেবিট আর ইনকামটা হচ্ছে ক্রেডিট। ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে ইনকামটা কেন লায়াবিলিটির নিচে লিখেছেন? আসলে এখানে আমি ইনকামটা লায়াবিলিটির নিচে রাখি নাই, আমি এখানে বোঝাতে চেয়েছি যে কোন জিনিসগুলো ডেবিটের আন্ডারে, কোন জিনিসগুলো ক্রেডিটের আন্ডারে। ব্যালেন্স শিট আইটেমগুলো হচ্ছে আমরা যেগুলো বছরে একবার করি। অ্যাসেট লায়াবিলিটি তো আমরা প্রত্যেক দিন হিসাব করি না, প্রত্যেক দিন হিসাব করি। আমরা অ্যাসেট আর লায়াবিলিটিগুলোকে আমরা বছরে মাত্র একবার হিসাব করি, যে আমার কত টাকা আছে। আর প্রফিট অ্যান্ড লসটা হচ্ছে যে আমাদের আয় ব্যয়গুলো, আমরা প্রতিদিন কিছু খরচ করি না, প্রতিদিন কিছু আমরা ইনকাম করি না, সেই ইনকামগুলো আমরা কি করি, মান্থলি বেসিসে বা ডেইলি বেসিসে হিসেব রাখি। তার আমাদের দুইটা হিসাবের কথা এখানে বলা আছে, একটা হচ্ছে ইয়ারলি হিসাব আর একটা হচ্ছে মান্থলি হিসাব। তো ইয়ারলি হিসাবে ব্যালেন্স শিটে আমরা অ্যাসেট আর লায়াবিলিটি রাখি, আর প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আমরা এক্সপেন্স এবং ইনকামগুলোকে নিয়ে আসি। তার হচ্ছে এক্সপেন্সের ধরন হচ্ছে ডেবিট, ইনকামের ধরন হচ্ছে ক্রেডিট। অন্যদিকে অ্যাসেটের ধরন হচ্ছে ডেবিট, লায়াবিলিটিসের ধরন হচ্ছে ক্রেডিট। এরপরে আমরা যেটা শিখেছিলাম, আমরা একটা ম্যাথ করেছিলাম ক্লাসে। সেখানে আমাদের একটা ইয়েলো বক্সে কিছু ইনফরমেশন দেয়া ছিল। সেখানে কি কি ইনফরমেশনগুলো দেয়া ছিল একটু দেখে নেই। সেখানে ছিল ল্যান্ড ছিল, ফার্নিচার ছিল, অ্যাকাউন্টস রিসিভেবল ছিল, অ্যাকাউন্টস পেয়েবল ছিল, ওনার্স ইকুইটি, বন্ড, লং টার্ম ডেপ্ট আর ক্যাশ ছিল। আমাদের কাজ ছিল এই ইয়েলো বক্স থেকে খুঁজে খুঁজে বের করে আমাদের কোনগুলো অ্যাসেট, কোনগুলো লায়াবিলিটিস আর কোনগুলো ওনার্স ইকুইটি সেগুলো লেখা। এখানে ছোট্ট করে উপর একটা সূত্র লেখা আছে যে অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। সেই অনুযায়ী আমরা গ্রিন বক্সটাতে এখানে অ্যাসেটগুলো খুঁজে বের করব। আপনারা বলেছিলেন এখানকার থেকে ল্যান্ড, ফার্নিচার, অ্যাকাউন্টস রিসিভেবল আর ক্যাশ, এগুলো হচ্ছে সম্পদ বা অ্যাসেট। তো এগুলো আমরা টাকাসহ কী করেছি, সবুজ বক্সটাতে নিয়ে এসেছি। সবুজ বক্সটাতে টাকার অঙ্ক সহ এই অ্যাসেটগুলোকে এখানে নিয়ে এসেছিলাম। এরপরে আমরা খুঁজে বের করেছি ইয়েলো বক্স থেকে যে কোনগুলো দায়। দায়গুলো ছিল আমাদের অ্যাকাউন্টস পেয়েবল আর হচ্ছে বন্ড, লং টার্ম ডেপ্ট, এই তিনটা ছিল আমাদের দায়। সেগুলোকে আমরা নিয়ে আমরা এখানকার লাইট কালারের যে ব্লু বক্সটা আছে সেই বক্সটাতে নিয়ে এসেছি। সবশেষে আমাদের যে ঘরটা ছিল সেটা হচ্ছে ওনার্স ইকুইটি। আমাদের ইয়েলো বক্সটাতে ওনার্স ইকুইটি ছিল 2000 টাকা, সেটা আমরা এখানে নিয়ে এসেছি। তারপরে আমরা যেটা করেছি, ক্যালকুলেশনগুলো করে আমরা দেখেছি আমাদের দুটো পাশ সমান হয়েছে কি না। যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন দেখলাম যে আমাদের অ্যাসেটের ঘরে $7000 এসেছে, লায়াবিলিটিসে এসেছে 5000 আর ওনার ইকুইটি 2000। তার হচ্ছে দুপাশ সমান হয়েছে, এই পাশেও 7000, এই পাশেও 7000। তার আমাদের সূত্রটা ঠিক আছে। তো
তো এইভাবে হয়তো আপনাদের পরীক্ষায় এরকম কিছু ইনফরমেশন দেওয়া থাকতে পারে, সেখান থেকে হয়তো আপনাদেরকে খুঁজে খুঁজে কোনগুলো অ্যাসেট কোনগুলো লায়াবিলিটি সেগুলো খুঁজে নিয়ে হয়তো বা এই সূত্রের মধ্যে বসিয়ে আপনাদেরকে দুটো পাশ সমান করে হয়তো দেখাতে হতে পারে। এরপরে আমরা যেটা শিখেছিলাম তা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন অফ আওয়ার অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে আমরা প্রথমেই যে ইকুয়েশনটা শিখেছিলাম সেই ইকুয়েশনটাকে একটু ভেঙে আর একটু বড় করেছিলাম। মানে ওনার্স ইকুইটিটা বড় করলে আর কি আসে, ওনার্স ইকুইটির মধ্যে আর কি কি থাকতে পারে। তাহলে আমরা বলেছিলাম ওনার্স ইকুইটি মানে হচ্ছে একজন মালিকের সত্ত্ব বা মালিকানা সত্ত্ব, যেটাকে বাংলায় আমরা বলছি মালিকানা সত্ত্ব। মালিকের সত্ত্ব তাহলে কি? মালিক ব্যবসা প্রতিষ্ঠানে যে ক্যাপিটাল বা মূলধনটা নিয়ে আসে সেটা তার মালিকানা সত্ত্ব। তাহলে কি কি থাকতে পারে ওনার্স ইকুইটির মধ্যে? প্রথমত ওনার্সের ক্যাপিটাল। এখন মালিক যদি ধরেন কিছু টাকা তুলে ফেললো বিজনেস থেকে, কিছু টাকা তুলে ফেললে কি হবে? সেটাকে আমরা বলছি উত্তোলন বা ওনার্সের ড্রয়িং। এই যে ড্রয়িংটা যখন তুলে ফেলবে তখন আমরা ক্যাপিটাল থেকে এটাকে বাদ দিয়ে দিব, তার মানে হচ্ছে ওনার্স ক্যাপিটাল থেকে ওনার্স ড্রয়িংটা বাদ যায়। এখন যদি মালিকের ব্যবসা প্রতিষ্ঠানে কিছু রেভিনিউ বা আয় হয় তাহলে সেটা কি করব? সেটা আমরা যোগ করব। আর যদি কোনো খরচ হয় তাহলে সেটা কি করব? সেটা আমরা বাদ দিব। তার মানে একটা ওনার্স ইকুইটিতে এই ধরনের কম্পোনেন্টগুলো আসতে পারে। একটা হচ্ছে ক্যাপিটাল থাকবে, ক্যাপিটাল থেকে কিছু তুলে নিয়ে গেলে সেটা বাদ হয়ে যাবে, রেভিনিউ হলে সেটা যোগ হবে, আর এক্সপেন্স কিছু হলে সেটা কি হবে? বাদ হয়ে যাবে। তার মানে হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ভার্সন অফ ইকুয়েশনটা এরকম, অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস হচ্ছে এই যে যা কিছু বললাম সেটা। এরপরে আমরা একটা ছোট্ট ম্যাথ করেছিলাম, তাই না? ক্লাসে আমরা কিছু অ্যাসেট লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি চেনার জন্য কিছু ট্রানজ্যাকশন দেখেছিলাম। ট্রানজ্যাকশন শব্দের ভালো বাংলা হচ্ছে লেনদেন, মানে এক পক্ষ কিনবে আরেক পক্ষ বিক্রি করবে। তো লেনদেনের জন্য অবশ্যই দুইটা পক্ষ প্রয়োজন। সেই দুই পক্ষের মধ্যে এক পক্ষ দেখি খুঁজে পাবার চেষ্টা করি। প্রথমেই কি বলা আছে এখানে? Miss Neha started a textile companies named NTA on September 1, 2020. She invested 15,000 cash in the business. তার মানে হচ্ছে মিস নেহা একটা টেক্সটাইল কোম্পানি ওপেন করেছেন, যে কোম্পানিটার নাম হচ্ছে NTA। সেপ্টেম্বরের 1 তারিখে সেটা কি করেছে? শুরু করেছেন। প্রথমে তিনি কি করেছেন? 15,000 ক্যাশ ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করেছেন বা নিয়ে এসেছেন। তাহলে এখানে আমরা যদি এই যে TN মানে হচ্ছে ট্রানজ্যাকশন নাম্বার, এখানে আমরা ট্রানজ্যাকশন নাম্বার দিব, 1, 2 করে 3 করে এরকম করে ট্রানজ্যাকশন নাম্বার দিব। তাহলে এই ট্রানজ্যাকশনটার কারণে আমাদের ইকুয়েশনটার কোথায় কোথায় প্রভাব পড়েছে? প্রথমত কি হয়েছে? নেহা বিজনেসে 15,000 টাকা ক্যাশ নিয়ে এসেছে। ক্যাশ মানি নিয়ে আসা মানে হচ্ছে আমার সম্পদ বেড়ে যাওয়া, মানে আমার অ্যাসেট বেড়ে গিয়েছে। কি অ্যাসেটের একটা নাম তো আছে, কি ধরনের অ্যাসেট বেড়েছে? ক্যাশ অ্যাসেট বেড়েছে। আরেকটা কি হয়েছে? ওনার্স ইকুইটি, মানে মালিকের যে সত্ত্ব ওনার্সের ক্যাপিটালের আন্ডারে সেটা কি করেছে? বেড়েছে। তাহলে একটু পরের পৃষ্ঠায় চলে যাই এটা দেখার জন্য যে ট্রিটমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, পরের পেজটাতে আমরা যখন দেখছি যে ক্যাশ টাকাটা কি হয়েছে? 15,000 বেড়েছে, তার মানে হচ্ছে অ্যাসেটের আন্ডারে আমরা এভাবে ক্যাশ লিখে 15,000 টাকা লিখব। আর ওনার্স ইকুইটির জায়গায় আমরা ওনারের ক্যাপিটাল মানে মালিকের মূলধন নামে 15,000 টাকা এখানে লিখব। তার মানে দুই পাশে দুইটা ট্রিটমেন্ট ডান। এরপরে আমরা চলে যাই সেকেন্ড ট্রানজ্যাকশনটাতে। আমাদের সেকেন্ড ট্রানজ্যাকশনটাতে বলেছে যে পারচেজ অফ ইকুইপমেন্ট ফর ক্যাশ, মানে NTA কিছু কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছে 7,000 টাকায়। NTA হচ্ছে প্রতিষ্ঠানটার নাম, তারা কম্পিউটার ইকুইপমেন্ট কিনেছে। ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রাংশ বা হচ্ছে গিয়ে নর্মালি আমরা যেগুলোকে ইকুইপমেন্টই বলি নর্মালি। তো এটা কিনেছে 7,000 টাকা ক্যাশে, কোনো বাকিতে হয়নি, কিছু হয়নি, ক্যাশ টাকা দিয়ে কিনেছে। তো এই যে কম্পিউটার ইকুইপমেন্ট এটা কি? এটা আমার একটা সম্পদ, আমার একটা অ্যাসেট বেড়েছে। অন্যদিকে অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছি আমার কিছু ক্যাশ কমে গিয়েছে। তাহলে চলেন আমরা এটা ট্রিটমেন্টটা একটু দেখে নেই পরের পেজে। এক্স্যাক্টলি যেটা বলছিলাম যে আমাদের এখান থেকে 7,000 টাকার ক্যাশ কমে গিয়েছে, যেহেতু আমি 7,000 টাকা দিয়ে কম্পিউটারটা কিনেছি। আর একই সাথে যেহেতু আমার একটা কম্পিউটার ইকুইপমেন্ট বেড়েছে, তাই আমি এখানে কি করব? অ্যাসেটের জায়গায় ইকুইপমেন্ট বরাবর নিচে 7,000 টাকা এখানে বাড়িয়েছি। তার মানে একবার সম্পদ কমেছে, ক্যাশ সম্পদ কমেছে, অন্যদিকে ইকুইপমেন্ট সম্পদ বেড়েছে।
এর পরের 3 নাম্বার ট্রানজ্যাকশনটাতে বলেছে এনটিএ পারচেজ সাম সাপ্লাইজ। সাপ্লাইজ মানে কি? সাপ্লাইজ মানে হচ্ছে মণিহারি, ছোট ছোট বেশ কিছু জিনিসপত্র যেগুলো আমাদের আসলে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য প্রয়োজন হয়। অনেক ছোটোখাটো জিনিসপত্র ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য স্ট্যাপল প্রয়োজন হতে পারে, খাতা কলম প্রয়োজন হতে পারে। আমরা যদি কম্পিউটারে বিজনেস করি সেক্ষেত্রে আমাদের মাউস, কিবোর্ড, অনেক কিছু। আমরা যেহেতু এটা একটা টেক্সটাইলের বিজনেস, আমরা ধরে নিচ্ছি আমাদের কিছু কটন, কিছু নিডল, এই বিষয়গুলো, কিছু মেশিন, এই বিষয়গুলো আমাদের কি হচ্ছে, প্রয়োজন হচ্ছে। তো সেরকম কিছু সাপ্লাইজ কিনেছি যেগুলো অনেক দিন ধরে ব্যবহার করার চিন্তাভাবনা করছি। লেখাই আছে এখানে এক্সপেক্টেড টু লাস্ট সেভারাল মান্থস, মানে বেশ কয়েক মাস ধরে চলবে। তাহলে কি করেছে, এনটিএ পারচেজ সাম সাপ্লাইজ ফর 1600, মানে হচ্ছে 1600 টাকার সাপ্লাই কিনেছে ফ্রম দ্য এবিসি কোম্পানি। এবিসি একটা কোম্পানির নাম, তাদের কাছ থেকে কিনেছে অন ক্রেডিট। অন ক্রেডিট মানে হচ্ছে ধারে কিনেছে। ধারে কিনলে তাহলে কি হয়, আমরা কি করি নাই, টাকাটা প্রদান করি নাই। ঠিকই সাপ্লাইজগুলো নিয়ে চলে এসেছি কিন্তু কি করি নাই, টাকাটা পে করি নাই। এক্ষেত্রে আমার কি হয়েছে, একটা দায় সৃষ্টি হয়েছে, তাই না? আমাকে তো কখনো না কখনো এই 1600 টাকা দিতে হবে। তো কি ধরনের দায় সৃষ্টি হয়েছে দেখি তো, চলেন পরের পেজে দেখি কি ধরনের দায় সৃষ্টি হয়েছে। আচ্ছা, যেহেতু আমরা 1600 টাকা দিয়ে সাপ্লাইজ কিনেছি, আমাদের অ্যাসেট বেড়েছে, আমরা সাপ্লাইজ বরাবর কি করলাম, এখানে 1600 টাকা লিখে ফেললাম অ্যাসেটের ঘরে। এছাড়াও আমরা বলেছিলাম আমাদের একটা দায় বেড়েছে। দায়টা কি ধরনের দায়, অ্যাকাউন্টস পেয়েবল। আমরা যেহেতু শর্ট টার্ম একটা দায় বেড়েছে, আমরা ধারে ক্রয় করেছি, এই টাকাটা আমাকে দিতে হবে, এই জন্য আমরা একটা বলছি অ্যাকাউন্টস পেয়েবল বেড়েছে। তার মানে লায়াবিলিটিসের ঘরে আমরা অ্যাকাউন্টস পেয়েবল বরাবর 1600 টাকা বাড়িয়েছি। এখন আমরা একটু রিচেক করব, এতক্ষণ যে ট্রিটমেন্টগুলো করছিলাম এগুলো কি ঠিক আছে কি না, একটু রিচেক করব যে আমরা ভুল করছি না শুদ্ধ করছি। কারণ অ্যাসেট লায়াবিলিটি সমান হতে হবে, আমাদের দুইটা পাশ সমান হতে হবে, ডেবিট পাশ সমান ক্রেডিট পাশ হতে হবে। তাহলে একটু যোগ বিয়োগ করে ফেলি। এখানে যে ক্যাশ 15,000 আছে, এই বরাবর ক্যাশগুলো নামাই। ক্যাশ 15,000 থেকে ক্যাশ 7,000 বাদ দেওয়ার পরে 8,000 টাকা নামিয়েছি। ইকুইপমেন্ট একটাই আছে, সেটাকে নামিয়ে ফেলেছি। সাপ্লাইজও একটাই আছে, সেটাকে নামিয়ে ফেলেছি। এবার অ্যাসেট 3টা যোগ করলে আসছে আমাদের 16,600 টাকা। অন্যদিকে লায়াবিলিটিসের পাশে অ্যাকাউন্টস পেয়েবল একটাই আছে, সেটাকে নামিয়েছি। আর ওনার্স ক্যাপিটাল 15,000 ছিল, সেটাকেও নামিয়েছি। এই দুটো যোগ করলেও আমাদের আসছে 16,600 টাকা। তার মানে হচ্ছে আমাদের অ্যাসেট সমান সমান কি হয়েছে, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি একই রকম হয়েছে, যেটা প্রমাণ করে যে আমাদের সূত্রটা ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ট্রানজ্যাকশন নাম্বার 4 নাম্বার ট্রানজ্যাকশনে চলে যাই। 4 নাম্বার ট্রানজ্যাকশনে কি বলেছে, ক্যাশে কিছু সেল হয়েছে। সেল হওয়া মানে বিক্রি হওয়া। তাহলে ট্রানজ্যাকশনটা কি বলেছে, এনটিএ সোল্ড সাম প্রোডাক্ট অ্যান্ড রিসিভড 1,200 ক্যাশ ফ্রম XYZ কোম্পানি। তার মানে হচ্ছে এনটিএ কিছু প্রোডাক্ট সেল করেছে। প্রোডাক্ট সেল করেছে, কি করেছে, 1200 টাকা ক্যাশ পেয়েছে। কাদের কাছ থেকে পেয়েছে, XYZ কোম্পানি থেকে পেয়েছে। তাহলে ওরা যেহেতু ক্যাশ পেয়েছে, ক্যাশ পাওয়া মানে কি, আমার একটা সম্পদ বেড়েছে। কি ধরনের সম্পদ, ক্যাশ টাকা বেড়েছে। তাহলে ক্যাশ টাকা বাড়লো। আরেকটা কি করেছে, আমরা যেহেতু কিছু প্রোডাক্ট সেল করেছি, এটা রেভিনিউ হয়েছে, এটাকে বলে সেলস রেভিনিউ। সেই রেভিনিউটা কোথায় যায় মনে আছে, এক্সটেন্ডেড ভার্সন অফ ইকুয়েশন, সেটা হচ্ছে ওনার্স ইকুইটিতে যাবে। তাহলে আমরা পরের পেজে গেলে আমরা সেই ট্রিটমেন্টটা দেখতে পাবো। চলেন পরের পেজে চলে যাই। এই যে এখানে পরের পেজে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের 1200 টাকা যে ক্যাশ পেয়েছি, 1200 টাকা এখানে বাড়িয়েছি ক্যাশ বরাবর। আর যেহেতু এটা আমাদের একটা রেভিনিউ হয়েছে, তার মানে হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি বেড়ে গেছে। রেভিনিউ বরাবর আমরা কি করেছি, ওনার্স ইকুইটি সাইডে 1200 টাকা বাড়িয়েছি। এটাকে আমরা বলবো সেলস রেভিনিউ বা শুধু রেভিনিউ। 5 নাম্বার ট্রানজ্যাকশনটা দেখি। এখানে কি বলেছে, পেমেন্ট অফ এক্সপেন্স। তার মানে হচ্ছে আমরা মাঝে মাঝে কিছু খরচ করি না, যে খরচগুলোর জন্য আমাদেরকে পে করতে হয়, যেমন আমাদের ভাড়া দিতে হয়, কাউকে বেতন দিতে হয়, বিভিন্ন ধরনের খরচ হতে পারে, বিদ্যুৎ বিল দিতে হয়। এই খরচগুলো আমরা কিছু বেশিরভাগ সময় ক্যাশে দিয়ে থাকি বা নগদ টাকায় দিয়ে থাকি। তো সেরকম একটা ট্রানজ্যাকশন এখানে আছে, বলেছে এনটিএ পেইড রেন্ট এক্সপেন্স
1700 ফর ক্যাশ, তার মানে হচ্ছে এনটিএ রেন্ট এক্সপেন্স মানে ভাড়াটা প্রদান করেছে 1700 টাকায় ক্যাশে। তাহলে আমার ক্যাশ টাকা কমে গিয়েছে, যেহেতু আমি ভাড়া দিয়ে দিয়েছি ক্যাশ টাকা কমে গিয়েছে, তাহলে আমার সম্পদ কিছু কমে গিয়েছে। এই যে ক্যাশ বরাবর আমি 1700 টাকা 5 নাম্বার ট্রানজ্যাকশনের জন্য কমিয়ে দেখিয়েছি। আর কি করেছি, আমি বলেছিলাম যদি কোনো খরচ করি তাহলে ওনার্স ইকুইটি কমে যায়, তাহলে ওনার্স ইকুইটি বরাবর এক্সপেন্স বরাবর আমি 1700 টাকা কমিয়ে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের 5 নাম্বার ট্রানজ্যাকশনের ট্রিটমেন্ট। তাহলে এবার আমরা আরেকটু রিচেক করব যে এবার সব কিছু ঠিক আছে কিনা। চলেন পরের পেজে চলে যাই। এটা হচ্ছে আমাদের ফাইনাল পেজ। এই পেজে আমরা এখন দেখব যে আমরা এতক্ষণ ধরে যে ম্যাথটা করে আসলাম সেটা কি ঠিক আছে কিনা। আমরা এখন ক্যাশ বরাবর যেই যোগগুলো আছে সেই যোগগুলো যোগ করব, বিয়োগগুলো বিয়োগ করব। তার মানে হচ্ছে ক্যাশ বরাবর আছে 15,000, মাইনাস করব আমি 7,000, তারপরে 4 নম্বরে আছে হচ্ছে আপনার 1200 প্লাস করব, আর 1700 মাইনাস করব। তার মানে ক্যাশ বরাবর আমাদের কত আসবে, 7,500 টাকা আমার হাতে ক্যাশ থাকবে মানে মাস শেষে। এছাড়াও আমাদের ইকুইপমেন্ট থাকবে কত টাকা, 7,000 টাকা, আর সাপ্লাইস থাকবে 1600 টাকা। আর এই তিনটা মিলে আমার সম্পদ দাঁড়াবে 16,100 টাকা। এখন দেখি তাহলে আমাদের দায় কতটুকু। আমাদের দায় একটাই, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, সেটা হচ্ছে 1600 টাকা। তাহলে আমাদের ওনার্স ইকুইটি কতটুকু সেটা দেখি। আমাদের ক্যাপিটাল যা ছিল তাই আছে, 15,000 আছে, সাথে কিছু রেভিনিউ করেছি, সেটা সেই বরাবর রেভিনিউটা নামালাম 1200 টাকা। কিছু খরচ করেছি সেটা বাদ দিয়ে দিতে হবে, সেই খরচটাকে বাদ দিয়ে দিলাম 1700 টাকা। এটা বাদ দেওয়ার পরে যা কিছু থাকে সেটার সাথে যোগ করার পরে আমাদের এসেছে 16,100 টাকা। তার মানে হচ্ছে আমাদের অ্যাসেটও 16,100 এবং এই ডান পাশের যে লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি এই দুটো মিলেও 16,100 টাকা। এতে প্রমাণিত হয় যে আমাদের যে সূত্র, আমাদের যে ইকুয়েশন সেটা কি আছে, ঠিক আছে। এই ধরনের ছোট ছোট ম্যাথ হয়তো বা আপনাদের সিটিতে হয়তো থাকবে না, হয়তো বা আপনাদের মিড টার্মে থাকতে পারে, বা আমরা ভবিষ্যতে যখন আরেকটু ফাইনালের দিকে যাব তখনও হয়তো বা আপনাদের এই ধরনের ম্যাথগুলো আপনারা পেতে পারেন। এই ছিল আপনাদের আজকের ক্লাসটা। এরপরে আমরা আসলে বলেছিলাম আমরা একটা সিটি নিব, সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ গুগল ক্লাসরুমে টোটাল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হবে আপনাদের। সে পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।